আজ আমরা হাইপোথাইরয়েডিজম নিয়ে কথা বলতে চাই। নমস্কার, আমি ডক্টর ইপসিতা ঘোষ, কনসালটেন্ট এন্ডোক্রিনোলজিস্ট। আমি নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল হাওড়ার সাথে অ্যাটাচড। থাইরয়েড আর হাইপোথাইরয়েডিজম এমন একটা রোগ যেটা আমরা অনেক সময় ওভারলুক করে থাকি, কারণ আমরা মনে করি এটা সামান্য একটা রোগ, এটা ওষুধ না খেলেও চলবে। কিন্তু এই ওষুধ খেলে সামান্য খরচ হলেই মোটামুটি সমস্ত রোগ কন্ট্রোলে, নিয়ন্ত্রণে আনা যায়। আর তার জন্য যে সিমটমস গুলো হয়, যে কষ্টগুলো হয়, সম্পূর্ণভাবে ভালো থাকা যায়। তো সেই কারণে হাইপোথাইরয়েডিজমের ওষুধটা খাওয়া অবশ্যই দরকার। আর এটার এমন কিছু খরচ নয়। প্রথম কথা, কিছু নিয়ম আছে যেটা খুব মেনে চলা দরকার। যেরকম থাইরয়েডের ওষুধটা সকালে খালি পেটে খেতে হয়, 1 ঘন্টা কিচ্ছু খাওয়া চলে না। আর অনেকগুলো মিথ বা আমরা অনেক কিছু ভুল কথা শুনে থাকি, বুঝে থাকি, বা লোকে বলে থাকে যে এই জিনিসগুলো খাওয়া যাবে না বা কিছু, সেরম কিন্তু নেই। থাইরয়েডের সাথে সমস্ত জিনিস খাওয়া যায়, কিন্তু একটা প্রপার ম্যানারে। মানে যেরকম থাইরয়েডের ওষুধ খাওয়ার 1 ঘন্টা গ্যাপ দিতে লাগে, তারপরে যে কোনো ওষুধ বা যে কোনো খাবার খাওয়া যেতে পারে। শুধু সয়াবিন আমরা খেতে মানা করি, সেটা খেতে বলি মোটামুটি 4 ঘন্টা বাদে, মানে দুপুরে লাঞ্চ থেকে আমরা খেতে পারি। আর যদি কোনো মাল্টিভিটামিন খাই যেটাতে বায়োটিন আছে, কারণ থাইরয়েডের সাথে চুলের সমস্যা হয় এবং চুল অনেক ঝরে পড়ে, সেই কারণে অনেক ডার্মাটোলজিস্ট বায়োটিন ভিটামিন দেয়। তো সেই জন্য ওই ওষুধটা যেন লাঞ্চের পরে খাওয়া হয়, সেটাও আরেকটা ইম্পর্টেন্ট তথ্য। আর আমরা যে ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি এগুলোর কথা বলে থাকি, এগুলো যদি আমরা সেদ্ধ করে খেতে পারি তাহলে কোনো অসুবিধা নেই। কাঁচা খাওয়াটা চলে না। থাইরয়েডের ওষুধ খাওয়ার পর নিয়মিত 3 মাস অন্তর অন্তর পরীক্ষা করা দরকার, এবং অবশ্যই ডাক্তার দেখানো দরকার। যদি আমরা প্রেগনেন্সি প্ল্যান করি, বা আমি যদি প্রেগনেন্ট, আমার পেশেন্ট যদি প্রেগনেন্ট থাকে, তাহলে যেন অবশ্যই থাইরয়েডের রোগের নিয়ন্ত্রণ আগে থেকে করে রাখা দরকার, না হলে অ্যাবর্শন হওয়ার চান্স খুব বেড়ে যায়। হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড গ্ল্যান্ড যদি কম কাজ করে, সেটা খুব কমনলি পাওয়া যায়। স্পেসিফিক্যালি ফিমেলসদের, মহিলাদের বেশি পাওয়া যায়। ইয়াং এজ গ্রুপ, মানে 10 থেকে 20 বছরের মধ্যেও অনেকজনের মধ্যে হয়। আর যে প্রেগনেন্সির এজ গ্রুপটা, মানে ওই 20 থেকে 35 বছর বয়স, ওইটাও আরেকটা রেঞ্জ যেখানে অনেক বেশি হাইপোথাইরয়েডিজম পাওয়া যায়। এবার প্রেগনেন্সিতেও আমরা দেখি যে অল্প থাইরয়েড বাড়লেও আমরা ওষুধ দিই, যেটা আমরা বলি সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, কিন্তু সেখানে চিকিৎসা করা খুব দরকার, নাহলে অ্যাবর্শনস হওয়ার চান্সটা বেড়ে যায়। এটা অনেকটা ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, তাহলে বাচ্চাদের হওয়ার চান্স অনেকটা বেড়ে যায়। এবার ছোট বাচ্চাদেরও হাইপোথাইরয়েডিজম ভেরি কমনলি ফাউন্ড। আর তাদের যেটা হয় হচ্ছে, যেমন বুদ্ধির প্রবলেম হয়, যে মনে রাখতে কিছু পারে না, তার সাথে হাইট রিটার্ডেশন, মানে হাইট বাড়ে না, বা পিউবার্টি আসতে দেরি হয়, মানে বাচ্চাদের মাসিক হওয়ার টাইমে ঠিক হলো না, বা ছেলেদেরও সেরকম দাড়ি গোঁফ হচ্ছে না, তো পিউবার্টির একটা প্রবলেম এসে যায়। এটা হচ্ছে প্রথমে বাচ্চাদের। আর এমনি বাচ্চারা একটু গোলগাল, একটু ওভারওয়েট হয়। আর মহিলাদের বা পুরুষ মানুষদের যেটা কমন ফাইন্ডিং, সেটা হচ্ছে লেথার্জি, মানে আমার কিচ্ছু করার ইচ্ছে নেই, মানে ঘুম থেকে উঠেও যেন মনে হচ্ছে আরেকটু শুয়ে থাকি, হয়তো আমার খুব ভালো ঘুম হয়েছে, তাতেও যেন মনে হচ্ছে আমার ঘুমটা ঠিক মতো হলো না। এক্সেসিভ স্লিপিনেস যেটা আমরা বলি। তার সাথে হচ্ছে সারা গায়ে ব্যথা। তো বডি এক, যেটা অন্য কোনো কারণে এক্সপ্লেন করা যাচ্ছে না, তার সেরকম হয়। ওজনটা বাড়ে 3 থেকে 4 কেজি, সেটা কিন্তু ফ্যাটের জন্য না, জল জমে শরীরের মধ্যে। তার সাথে হচ্ছে চুল পড়ে যাওয়া, চামড়া ড্রাই হয়ে যাওয়া, এগুলো তো আছেই। তার সাথে হচ্ছে পিরিয়ডসের প্রবলেম হওয়া, অনেকের খুব বেশি ভারী পিরিয়ডস হয়, অনেকের আবার হয় না, বা সিস্টের প্রবলেম হওয়া, যেটা আমরা পিসিওডি বলি। তার সাথে হচ্ছে আমরা কনস্টিপেশন, হ্যাঁ, আর খিদেটা ঠিকই থাকে কিন্তু কনস্টিপেশনের প্রবলেম থাকে। আর আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে ভুলে যাওয়া টেন্ডেন্সিটা খুব বেশি হয়। তো এইগুলো হচ্ছে এমন সব সিমটমস যেটা অন্য রোগের সাথেও অনেকটা ওভারল্যাপ থাকে, তার জন্য আমরা এটাকে সিমটমস বলে মনে করি না, হাইপোথাইরয়েডিজমকে রোগ বলেই মনে করি না। কিন্তু একটা ছোট্ট ওষুধ, খুব দামি ওষুধও নয়, সেটা যদি আমরা রোজ খেতে পারি, তাহলে হচ্ছে নিয়মিত খেতে পারি, নিয়ম মেনে খেতে পারি, তাহলে এই রোগটা খুব, মানে সিমটমস গুলো খুব তাড়াতাড়ি আমরা কন্ট্রোলে আনতে পারি। আর টেস্টটাও যে খুব দামি সেটাও নয়, 3 মাস অন্তর অন্তর আমরা টেস্টটা করতে পারি, একটা FT4 TSH, কিছু কিছু অ্যান্টিবডিও আমরা করতে পারি কিছু স্পেসিফিক
গ্রুপ অফ মানুষদের, যেরকম প্রেগনেন্সিতে পড়তে বলি, বা যদি আমার থাইরয়েডের রোগের সাথে যদি চোখের কোনো প্রবলেম থাকে, সেসব জায়গায় আমরা অনেক সময় করে থাকি। আদার দ্যান দ্যাট আর কোনো অসুবিধা সাধারণত থাইরয়েড রোগে খুব বেশি কিছু হয় না। আর যেটা আরেকটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে যে প্রেগনেন্সিতে যদি আমার হাইপোথাইরয়েডিজম থাকে, অ্যাবর্শনস হওয়ার চান্স বেড়ে যায় বা প্রেগনেন্সি আসতে দেরি হয়। তো তার জন্য প্রি প্রেগনেন্সি আমাদের প্রত্যেকটি মানুষের, মেয়েদের স্পেসিফিক্যালি, আমরা যেন থাইরয়েডের টেস্টটা একবার করে থাকি। এবার আমরা কেন বলছি প্রত্যেক 3 মাস অন্তর অন্তর টেস্ট করা, কারণ যদি ওভার ট্রিটমেন্ট হয় হাড়ের ক্ষতি হতে পারে, হার্টের ক্ষতি হতে পারে, আর যদি আন্ডার ট্রিটমেন্ট হয় সিমটমস এর রিলিফ হবে না। তো এই দুটো কারণে টেস্টটা করা খুব প্রয়োজন। 3 মাস অন্তর অন্তর মিনিমাম, মাঝে মাঝে যদি আমাদের অনেক দিন ধরে কন্ট্রোল থাকে, 6 মাস 1 বছর করলেও কোনো অসুবিধা হয় না। আর নিয়মিত ডাক্তার দেখানো অবশ্যই প্রয়োজন। থাইরয়েড, হাইপোথাইরয়েডিজম এমন একটা রোগ যেটা খুব কমনলি আমরা পাই, খুব হাই প্রেভেলেন্স আমাদের ভারতবর্ষে। আর এইটা এমন একটা রোগ যেটা খুব মানে কম খরচে নিয়ন্ত্রণে আনা যায়। আর এটা সিমটমটা এতটাই ওভারল্যাপিং যে বাকি রোগের সাথে এতটাই মিলেমিশে যায় যে এটাকে আমরা রোগ বলে মনে করি না। এটা অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ রোগ আর খুব সহজে নিয়ন্ত্রণে আনা যায়। তো আপনার এন্ডোক্রিনোলজিস্টকে দেখাবেন, আর তার সাথে পরামর্শ করে ওষুধ খাওয়ার যদি প্রয়োজন হয়, সেটা যেন ওষুধ অবশ্যই খাওয়া হয়। ধন্যবাদ।